আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেন্টেন্স অ্যানালাইজিংয়ের মাধ্যমে কিভাবে ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি শেখা যায় সেই ধরনের একটি লেকচার। অর্থাৎ আমি এখানে বোর্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখেছি যেখানে 4টি সেন্টেন্স আছে। আমরা এই 4টি সেন্টেন্স থেকে বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস বা বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমস এবং সর্বশেষে ভোকাবুলারি শিখব। তো চলুন আজকে আমাদের লেকচারটা শুরু করি। ভিউয়ার্স, আমি এখানে একটি প্যারাগ্রাফ লিখেছি। এখানে প্যারাগ্রাফের মধ্যে 4টি সেন্টেন্স আছে। তো এই 4টি সেন্টেন্সকে আমরা গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব, করে এখান থেকে গ্রামার শিখব এবং সবশেষে এখান থেকে আমরা ভোকাবুলারি শিখব। তো আমি যে প্যারাগ্রাফটি লিখেছি আমি সেটি রিড আউট করছি। ইন রিসেন্ট ইয়ার্স there have been many alarming reports that the world's climate is undergoing a significant change. এটা হচ্ছে 1 নম্বর সেন্টেন্স। All these reports provide strong evidence that world temperatures are increasing day by day. This increase is known as global warming caused by increased amount of carbon dioxide around the earth. Most climatologists believe that the greenhouse effect is the most likely cause of this global warming. এই হচ্ছে আমার প্যারাগ্রাফ। এখানে যে প্রথম সেন্টেন্সটি আছে আমরা শুরুতেই এই সেন্টেন্সটিকে বিশ্লেষণ করব। তো প্রথম সেন্টেন্সের মধ্যে খেয়াল করুন, ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস দ্যাট। এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখান পর্যন্ত এই সেন্টেন্সটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন প্রথমে আমরা শিখব যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা রুলস, যেটা হচ্ছে যে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং থাকে আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আমি প্রিন্সিপাল ক্লজকে রেড কালার মার্কার দিয়ে আন্ডারলাইন করতেছি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এখানে, কারণ প্রিন্সিপাল ক্লজে হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকে। এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে বি। এটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, খেয়াল করুন আমি মার্ক করে দিলাম। তারপর এই যে দ্যাট থেকে শুরু করে, এখানে দ্যাট থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে তার পূর্বে রিলেটিভ প্রোনাউন থাকবে অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং, সেগুলো দিয়ে শুরু হলে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তো প্রিন্সিপাল ক্লজ, এখানে আমাদের যে রুলসটা শিখবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও প্রেজেন্ট টেন্সে হয় বা অন্য যে কোনো টেন্সে হতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে যখন প্রিন্সিপাল ক্লজ হবে তখন সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এটা হচ্ছে একটা রুল। প্রিন্সিপাল ক্লজ যদি, আমি আবারও বলছি, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে এখানে মেনি অ্যালার্মিং রিপোর্টস হচ্ছে সাবজেক্টের অংশ। মেনি অ্যালার্মিং রিপোর্টস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এখান থেকে আরেকটা জিনিস শেখা যাবে যে মেনি অ্যালার্মিং রিপোর্ট সাবজেক্ট হয় কিভাবে। আমরা তো জানি যে সাবজেক্ট থাকে প্রথমে,
খেয়াল করুন এখানে দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে, অর্থাৎ দেয়ার হচ্ছে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বের পরে থাকে সাবজেক্ট। এই যে এখানে হচ্ছে ভার্ব অংশ, তারপরে হচ্ছে সাবজেক্ট, মেনি অ্যালার্মিং রিপোর্টস। তো এক্ষেত্রে এই সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করতে হয়। এখানে যে মেনি অ্যালার্মিং রিপোর্টস এটা হচ্ছে প্লুরাল, এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহৃত হয়েছে। আমরা জানি যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহৃত হয়, এই জন্য এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বটা হচ্ছে বি, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন অনেকে বলতে পারেন আমরা জানি হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। এখানে দেখুন কোনো ভার্ব নেই, এই অংশটাতে কোনো ভার্ব নেই, অর্থাৎ ভার্ব থাকলে তার সাথে আইএনজি হলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আশা করি এই সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং রিপোর্টস, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সো পরের যে অংশটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট টেন্সে হয়েছে এখানে, দ্যাট দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ আন্ডারগোয়িং এ সিগনিফিকেন্ট চেঞ্জ, অর্থাৎ প্রেজেন্ট যে কোনো টেন্সে হতে পারে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রিন্সিপাল ক্লজ তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এটা হয়েছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে, ইজ আন্ডারগোয়িং আ চেঞ্জ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে মূল ভার্ব হচ্ছে আন্ডারগো, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। এই হচ্ছে প্রথম সেন্টেন্স থেকে আমাদের শিখা। প্রথম হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে ভার্বের পরে। এক্ষেত্রে ভার্বের সাবজেক্টের সাথে এগ্রি করে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সেভাবে আমরা ব্যবহার করি। তো এখান থেকে এই রুলসগুলো আমরা শিখলাম। তো এখন এখান থেকে আরও খুঁটিনাটি বিষয় আমরা প্রথম সেন্টেন্স থেকে শিখি। যেমন এখানে খেয়াল করুন যে দ্য ওয়ার্ল্ডস ক্লাইমেট, এই ওয়ার্ল্ডসটাকে বলা হয় পজিটিভ, এই ওয়ার্ল্ডসটাকে বলা হয় কি পজিটিভ, পজিটিভ। আমরা জানি পজিটিভের পরে কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়, অর্থাৎ পজিটিভ প্লাস নাউন। আমরা জানি পজিটিভের পরে নাউন ব্যবহৃত হয়। পজিটিভকে আবার পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, পজিটিভের পরে নাউন ব্যবহৃত হয়। তো এখানে খেয়াল করে দেখুন ওয়ার্ল্ডস, ওয়ার্ল্ড হচ্ছে একটা নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে পজিটিভ করা হয়েছে। সো তারপরে ক্লাইমেট হচ্ছে এখানে নাউন। অর্থাৎ আরেকটা রুলস শিখলাম এখান থেকে, যেটা হচ্ছে যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত হয়। তারপর আরেকটা রুলস এখানে আছে, খেয়াল করুন, এই যে এ হচ্ছে একটা আর্টিকেল। তো আমরা আরেকটা রুলস জানি যে আর্টিকেলের পরে সেম হিসাব, আর্টিকেলের পরেও কি ব্যবহৃত হয়, নাউন ব্যবহৃত হয়। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন ব্যবহৃত হবে, দুটো ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন, যদি তিনটা হয় তাহলে তার আগেরটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন দুটো থাকলে অ্যাডজেক্টিভ এবং শেষেরটি নাউন, যদি একটি থাকে তাহলে সেটি নাউন হবে, তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। একই অবস্থা পজিটিভের ক্ষেত্রেও, আমি জাস্ট এখানে নাউন ছিল তাই নাউন দেখিয়ে দিয়েছি, সেম ঘটনা হবে পজিটিভের পরেও, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো আমরা প্রথম সেন্টেন্স থেকে বেশ কয়েকটি রুলস শিখলাম, আপনারা এগুলো ভালোভাবে খেয়াল করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। তারপর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে all these reports provide strong evidence that world temperatures are increasing day by day। এখানে এটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখুন এখানে দ্যাট আছে, আর প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে all these reports provide strong evidence, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, that world temperatures are increasing day by day এটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানেও প্রিন্সিপাল ক্লজটা পূর্বের নিয়মে, প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে থাকতে পারে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তো
তো আরেকটা জিনিস খেয়াল করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ডে বাই ডে হচ্ছে একটা হিন্টস, অর্থাৎ ডে বাই ডে যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি ডে বাই ডে থাকে, যেমন ডে বাই ডে যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে আরো কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে, যেমন ডে বাই ডে থাকতে পারে এট দিস টাইম বা এট দিস মোমেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, তারপর নাও। এই ফ্রেজাল ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ফ্রেজাল এক্সপ্রেশনস বা ওয়ার্ড যদি থাকে, যেমন ডে বাই ডে, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, নাও, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তারপর এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, সাবজেক্টের অংশ কোনটা। এখানে সাবজেক্টের অংশ হচ্ছে অল দিজ রিপোর্টস, যেটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে প্রেজেন্ট টেন্সে ভার্ব যা আছে তাই বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই বসে যদি সাবজেক্ট প্লুরাল হয়। যেমন সাবজেক্ট এখানে আমি লিখে দিচ্ছি, সাবজেক্ট যখন প্লুরাল হবে ভার্ব যেটা ভার্ব 1 যেটা আছে এটা মানে আনচেঞ্জড অনুসারে বসবে, কোনো পরিবর্তন না করে সেটা বসবে। যেমন এখানে প্রোভাইড ব্যবহৃত হয়েছে, এগ্রি করেছে, অল দিস রিপোর্টস প্লুরাল হয়, এখানে প্রোভাইড হয়েছে। যদি রিপোর্ট হতো, শুধু একটা রিপোর্ট, রিপোর্ট হতো তাহলে প্রোভাইডস হতো। তারপরের সেন্টেন্স খেয়াল করুন, দিস ইনক্রিজ ইজ নোন এজ গ্লোবাল ওয়ার্মিং কজড বাই ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ। এই সেন্টেন্সটি একটু ভালোভাবে খেয়াল করুন। দিস ইনক্রিজ, এই দিস দ্বারা বোঝাচ্ছে যে ওয়ার্ল্ড টেম্পারেচার যে বাড়তেছে। আচ্ছা, ইনক্রিজ ইজ নোন অ্যাজ, এই অংশটা হচ্ছে দিস ইনক্রিজ ইজ নোন অ্যাজ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, যেটাকে ইজ ইনক্রিজ নোন অ্যাজ, এই ইনক্রিজটাকে বলা হয় নোন অ্যাজ, মানে বলা হয়, এটাকে এটা বলে না, ইনক্রিজটা বলে না বা ইনক্রিজটাকে নামকরণ করা হয় না, এই ইনক্রিজটাকে বলা হয়, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে। আর আমরা জানি যে প্যাসিভের লক্ষণ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এভি, আর হচ্ছে ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল ফর্ম। খেয়াল করুন, অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। গ্লোবাল ওয়ার্মিং কজড বাই ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ। এখানে খেয়াল করুন, কজড বাই ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ। এইখানে এইটা দেখেন, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে আছে এখানে। কেন এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে? দ্য ইনক্রিজ ইজ নোন অ্যাজ গ্লোবাল ওয়ার্মিং কজড বাই, কজড কেন হলো? এখানে কজিং আমি লিখলে হবে না কেন? এখানে কজড আছে, কজিং বাই হবে না কেন? বা কজিং ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড হবে না কেন? এই কজ হচ্ছে কোনো কিছুর কারণ হওয়া, কজ মানে হচ্ছে কোনো কিছুর কারণ হওয়া। এখন খেয়াল করে সেন্টেন্সটা ভালো করে খেয়াল করে দেখুন, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি কার্বন ডাইঅক্সাইড বাড়ে, নাকি কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়? নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়। তাহলে যে এই কজের কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু দেখুন কার্বন ডাইঅক্সাইড আছে অবজেক্টে, কার্বন ডাইঅক্সাইড আছে অবজেক্টে, যেহেতু যে ভার্বের কাজটা করতেছে সে অবজেক্টে থাকে, তখন আমরা এই সেন্টেন্সটাকে বলি প্যাসিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স হয় কার্বন ডাইঅক্সাইড কজের কাজটা করতেছে কে? কার্বন ডাইঅক্সাইড, অথচ কার্বন ডাইঅক্সাইড আছে অবজেক্টে, তো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা সেটাকে ব্যবহার করবো সেন্টেন্সে, তখন এই যে এখানে সাইলেন্ট, এটা এরকম সেন্টেন্সটা এমন হওয়ার কথা ছিল যে গ্লোবাল ওয়ার্মিং হুইচ ইজ কজড বাই ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। হুইচ ইজ কজড আমরা বাদ দিয়ে শুধু কজ লিখেছি, এইটাকে বলা হয় সাইলেন্ট প্যাসিভ, বলা হয় সাইলেন্ট প্যাসিভ। প্যাসিভ আছে কিন্তু বি ভার্ব ছাড়া প্যাসিভ। এখানে দেখুন হুইচ ইজ কজড হওয়ার কথা ছিল, হুইচ কোনটা? গ্লোবাল ওয়ার্মিংটা। কি কারণে হয়? ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো এখানে হুইচ ইজটা আমরা দেইনি বা দেওয়া হয়নি, না দিয়ে কজড বাই, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সিম্পল সেন্টেন্সে যখন রূপান্তর করি অনেকটা এভাবেই করতে হয়। কারণ হচ্ছে যে এখানে এটা সাইলেন্ট প্যাসিভ হবে, যদি এটা যদি প্যাসিভ ভয়েসে না থেকে অ্যাক্টিভ ভয়েসে থাকতো তাহলে কজিং হতো, অ্যাক্টিভ ভয়েসে থাকলে কজিং হতো, যেহেতু প্যাসিভ ভয়েসে আছে তাই এখানে হবে কজড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এই লাইন থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারবো, যেটা হচ্ছে যে এই অ্যারাউন্ড দ্য আর্থ, এই যে দেখুন অ্যারাউন্ডটা আমি যদি না দিই, এটা পড়ুন, দেখুন কজড বাই ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড দ্য আর্থ,
সেন্টেন্সটা কেমন খাপছাড়া হয়ে যায়, অর্থাৎ এখানে সেন্টেন্সটি হয় না। সেন্টেন্সটি হয় না কেন? কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড একটা নাউন, দ্য আর্থ আরেকটা নাউন, দুইটা নাউন পাশাপাশি ব্যবহার করা যায় না। তো এই নাউনটার পূর্বে এইটার সাথে এই অংশটা, পুরো অংশটা কজড বাই ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটার সাথে অ্যারাউন্ড যোগ করেছে দ্য আর্থকে। যেহেতু দ্য আর্থ একটা নাউন, নাউনের পূর্বে বসে যখন নাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের বা অন্যান্য অংশের সংযুক্তি স্থাপন করে, তখন আমরা সেটাকে বলি প্রিপোজিশন। তাহলে অ্যারাউন্ড হচ্ছে এখানে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কারণ প্রি অর্থ হচ্ছে পূর্বে, পজিশন অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউনের পূর্বে। তো প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডকে সংযুক্ত করা। এই জন্য অ্যারাউন্ড হচ্ছে এখানে প্রিপোজিশন। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর আরেকটা জিনিস খেয়াল করুন, দ্য আর্থ, এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে কি ব্যবহৃত হয়েছে? নাউন ব্যবহৃত হয়েছে। Most climatologists believe that the greenhouse effect is the most likely cause of this global warming. এখানে খেয়াল করুন, মোস্ট ক্লাইমেটোলজিস্ট, এটা প্লুরাল আছে, এই জন্য ভার্বটা ভার্বের সাথে এস বেস কিছু হয় না প্রেজেন্ট টেন্সে। দ্যাট, এই যে সেম কমপ্লেক্স সেন্টেন্স, আগের অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এটা যে কোনো টেন্সে এখানে করা হয়েছে প্রেজেন্ট টেন্সেই। অর্থাৎ দ্যাটের পূর্বের অংশটা অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে, আমরা শিখলাম এটা এখানে প্রেজেন্ট টেন্সে করা আছে। দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। এখানে খেয়াল করুন, এই দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে যেমন গ্রিন হাউস এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে? গ্রিন হাউস এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। কেন? কারণ হচ্ছে আর্টিকেলের পরে যে দুটি ওয়ার্ড থাকে, দেখুন ইজ ভার্ব, ভার্বের পূর্বে আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড আছে, একটা হচ্ছে গ্রিন হাউস আর একটা হচ্ছে ইফেক্ট। তো গ্রিন হাউস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর ইফেক্ট হচ্ছে এখানে নাউন। ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। একইভাবে প্রিপোজিশনের পরেও নাউন ব্যবহৃত হয়। গ্লোবাল ওয়ার্মিং বেসিক্যালি হচ্ছে একটা কথাই, এই জন্য প্রিপোজিশনের পরে যেমন দিস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরেও নাউন ব্যবহৃত দুটি শব্দ হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সো ভিউয়ার্স, আমরা এখান থেকে বেশ কিছু রুল শিখলাম, যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা রুল শিখলাম, তারপর ইন্ট্রোডাক্টরি দেয়ারের নিয়ম শিখলাম, তারপর শিখলাম যে আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেলের পরে কি হয়, আর্টিকেলের পরে নাউন হয় যদি দুটি ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তারপর আমরা শিখলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস কিছু বসে না, ভার্বটা আনচেঞ্জড হিসেবে ব্যবহৃত হয়। তারপর শিখলাম যে ডে বাই ডে, এট দিস টাইম, নাও, এট দিস মোমেন্ট, এগুলো যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তারপর আমরা শিখলাম সাইলেন্ট প্যাসিভ কীভাবে করতে হয়। তারপর আমরা দেখলাম যে প্রিপোজিশনের কাজ কী বা প্রিপোজিশন সেন্টেন্সে কীভাবে ফাইন্ড আউট করতে হয়। এরকম আমরা বেশ কিছু ব্যাপার শিখলাম এখান থেকে। এখন আমরা এখান থেকে কিছু ভোকাবুলারি শিখব, অর্থাৎ আমরা জানি যে স্টক অফ ওয়ার্ডস বা ভোকাবুলারি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা বা অন্য যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এরকম ভোকাবুলারির উপর অনেক প্রশ্ন থাকে। তো আমরা এখানে কিছু সিনোনিমাস ওয়ার্ড শিখব। যেমন প্রথম ওয়ার্ডটা হচ্ছে এখানে রিসেন্ট। রিসেন্ট আমরা শিখব যে এটার যে বিভিন্ন সিনোনিমাস ওয়ার্ডগুলো কী কী। তো রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক বা সম্প্রতি ঘটে যাওয়া কোনো কিছু, তার মানে কারেন্ট। আমরা এখান থেকে বলতে পারি কারেন্ট, আমরা বলতে পারি মডার্ন, আমরা বলতে পারি আপ টু ডেট। তো এখান থেকে আমরা শিখলাম যে রিসেন্টের ভোকাবুলারি হচ্ছে কারেন্ট, মডার্ন, আপ টু ডেট। তারপর ওয়ার্ড হচ্ছে অ্যালার্মিং। তো অ্যালার্মিং এখানে অর্থ কী অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যালার্মিং মানে হচ্ছে, অ্যালার্মিং রিপোর্টস মানে হচ্ছে কোনো একটা যে ভীতিকর বা অপ্রীতিকর রিপোর্ট। অ্যালার্মিং মানে হচ্ছে অপ্রীতিকর বা ভীতিকর। তো আমরা এটা বলতে পারি যে ডিস্ট্রেসিং, ডিস্ট্রেসিং। তারপর আমরা লিখতে পারি ডিস্টার্বিং, তারপর লিখতে পারি আমরা ট্রাভেলিং। এরকম আমরা এটার ভোকাবুলারি লিখতে পারি। ভিউয়ার্স, আমি যে ভোকাবুলারিগুলো দিচ্ছি আপনারা দরকার হয় ডিকশনারিতে মিলিয়ে দেখতে পারেন, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা এগুলো ভালোভাবে একটু বাসায় প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে রিপোর্টস। রিপোর্টসের সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে রিভিউ। তারপর আমরা লিখতে পারি স্টেটমেন্ট।
রেকর্ড। এই হচ্ছে রিপোর্টসের সিনোনিমাস ওয়ার্ড। তারপর আমরা পড়ব এখানে আন্ডারগো। আন্ডারগো মানে হচ্ছে সহ্য করা বা কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। তো আন্ডারগো মানে হচ্ছে পুট আপ উইথ, আমরা বলতে পারি পুট আপ উইথ। তারপর বলতে পারি এন্ডিওর, তারপর বলতে পারি টলারেট, তারপর বলতে পারি গো থ্রো, তারপর বলতে পারি পাস থ্রো। সবগুলো হচ্ছে আন্ডারগো এর সিনোনিমাস ওয়ার্ড। পরবর্তী ওয়ার্ড হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট। যেমন আমরা বলতে পারি নোটেবল, নোটওয়ার্থি, তারপর আমরা বলতে পারি রিমার্কেবল, এরকম আরো কিছু সিনোনিমাস ওয়ার্ড লেখা যায়। যেমন ইম্পর্টেন্ট লেখা যায়। আমরা চেঞ্জের ক্ষেত্রে লিখতে পারি যেমন অল্টারেশন, আবার লিখতে পারি যে কনভার্সন। দুইটা ওয়ার্ড লিখতে পারি আমরা এটার সিনোনিমাস ওয়ার্ড। তারপর এভিডেন্স মানে হচ্ছে প্রুফ। পরবর্তী ওয়ার্ড এখানে আছে প্রোভাইড মানে হচ্ছে সাপ্লাই, কোনো কিছু সরবরাহ করা। তারপর আমরা লিখতে পারি যে কাম আপ উইথ। তারপর আমরা লিখতে পারি ইস্যু। তারপর আছে এখানে এভিডেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রুফ। তারপর ইনক্রিজ মানে আমরা লিখতে পারি রাইজ, এনহ্যান্স, রাইজ। তারপর গ্রো, ইনক্রিজের ক্ষেত্রে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে এখানে ওয়ার্ড আর কি আছে এখানে বিলিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন অ্যাজিউম, থিঙ্ক, প্রিজিউম লেখা যায়। তারপর এখানের মধ্যে আছে লাইক ইফেক্ট মানে হচ্ছে ফলাফল, মানে কনসিকুয়েন্স বা রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট। তারপর এখানে লাইকলি মানে এখানে লাইকলি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য লাইকলির সিনোনিমাস ওয়ার্ড হবে প্রবাবল, প্লাউজিবল, তারপর পসিবল। প্লাউজিবল বানানটা হচ্ছে PLAUSIBLE, প্লাউজিবল সেম অর্থ, মানে সম্ভাব্য। প্লাউজিবল, প্রবাবল, তারপর পসিবল, এরকম অর্থ হচ্ছে লাইকলির সিনোনিমাস ওয়ার্ড। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এখান থেকে আপনাদের কিছু গ্রামাটিক্যাল রুলস এবং ভোকাবুলারি জানানোর জন্য বা বোঝানোর জন্য। আশা করছি আমার লেকচারটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।